আসসালামু আলাইকুম। এনটিভির নিয়মিত অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে মার্কেট ওয়াচ আমাদের সাথে আছেন, আমি পরিচয় করিয়ে দিচ্ছি, জনাব মোহাম্মদ হাফিজ, সাবেক প্রেসিডেন্ট বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন, এবং তার সাথে আজকে আমরা আমন্ত্রণ করে এনেছি খুব সুবক্তা অধ্যাপক ডক্টর এহসানুল ইসলাম, পারভেজ ভাই বলে ওনাকে আমরা সম্বোধন করি, ভাইস চেয়ারম্যান ইসলামী ব্যাংক। উনার আসতে একটু দেরি হয়েছে। ব্যবসায়িক যে চ্যালেঞ্জেসগুলো আছে তার মধ্যে উনি আজকে একটা চ্যালেঞ্জের মধ্যে পড়েছেন, সেটা হলো ট্রাফিক জ্যাম। আমরা এটা নিয়েও আলোচনা করব। দর্শক মণ্ডলী, প্রথমে আমরা চলে যাচ্ছি আলোচনায়। আমরা পুঁজিবাজারের এই এখনকার অবস্থান নিয়ে আলোচনা করব। আমি প্রথমেই জনাব হাফিজ আপনার কাছে যাচ্ছি। হাফিজ ভাই, আপনি তো মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন এবং এই পুঁজি বাজারের সাথে আপনি খুব ওতপ্রোতভাবে জড়িত। এই মুহূর্তে আপনি পুঁজি বাজারকে কি রকম দেখছেন? আমরা যদি আগে থেকে দেখে আসি, গত 2010-এর যে একটা ডেবাকল হলো বা একটা ধস বলেন বা যাই বলেন, তারপরে থেকে নিরলস চেষ্টা করা হয়েছে সব লেভেলের সমন্বিত প্রচেষ্টার ফলে, যেটার কথা আমরা অনেক আগে থেকেই বলতেছিলাম যে পুঁজিবাজারকে শক্তিশালী করার জন্য সম্মিলিত পদক্ষেপ ছাড়ার বিকল্প নাই। এবং বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে ঢেলে সাজানো হয়েছে, মাননীয় অর্থমন্ত্রী সরাসরি তত্ত্বাবধান করেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রীরও সজাগ দৃষ্টি ছিল ক্যাপিটাল মার্কেটকে একটা ভালো পজিশনে নিয়ে আসার। তো এই যে 6-7 বছরের নিরলস প্রচেষ্টা ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রোকাররা করেছেন, আমরা মার্চেন্ট ব্যাংক থেকে আমরা করেছি, আমরাও কিন্তু আটকে গেছিলাম ওইখানে। আমরা কিন্তু মার্কেট থেকে খুব বেশি একটা সাপোর্ট করতে পারি নাই, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আমরা ওই 7,000, 7,500, 8,000 ইন্ডেক্সে কিন্তু সবাইকে আটকে গেছিলাম আমাদের ফান্ড, যার ফলে একটা হিউজ নেগেটিভ ইকুইটি হয়ে গেছিলো আমাদের মার্কেটে। তো আমাদের এই অনেকগুলো প্রচেষ্টার ফলে, সমন্বিত সিদ্ধান্তের ফলে এবং পলিসি সাপোর্টের কারণে বাংলাদেশ ব্যাংক থেকে পলিসি সাপোর্ট আসছে, গভর্নমেন্ট থেকে আসছে, বিএসইসি সমস্ত জিনিসটাকে ঢেলে সাজিয়েছেন, তারা রিফর্মস হয়েছে, প্রচুর রিফর্মস হয়েছে, যার ফলে মার্কেটে কিন্তু কনফিডেন্সটা আসলো। এই মার্কেটের মূল জিনিসটাই হচ্ছে কনফিডেন্স। যতক্ষণ পর্যন্ত কনফিডেন্স না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো ক্রমেই পুঁজি কিন্তু এদিকে আসবে না। এখন কি অবস্থায় আছে পুঁজিবাজার? এখন এখান থেকে আপনি কোথায় দেখতে চান পুঁজিবাজারকে আগামী দিনগুলোতে? আমি আশা করি পুঁজিবাজার ধীরে ধীরে অত্যন্ত দৃঢ় পদক্ষেপে আরও ভালো পজিশনে যাবে। কারণ 2094, 95, 96 যেমন এক না, 2009-10ও কিন্তু এক না। এখন কিন্তু আরও ম্যাচিওর্ড পুঁজিবাজার। তার ভিতরেও অনেক কথা থেকে যায়, কথা থাকবেই। যে কথাটা আমি প্রায়ই বলি যে দেখেন, ফুটবল খেলতে গেলে যেমন ফাউল হয়, সেরকম এটাও তো একটা ইটস এ পার্ট অফ আওয়ার লাইফ। এইখানেও কিন্তু কিছু ফল্ট হবে, সেই ফল্টগুলোকে মেনে নিয়ে সেগুলো যাতে কম হয় মিনিমাইজ করার জন্য চেষ্টা করতে হবে। তারপরে যদি আগে যাই আমরা এবং সবাই যদি সম্মিলিতভাবে প্রচেষ্টা অব্যাহত রাখি, তাহলে পুঁজিবাজারে ডেফিনেটলি বাংলাদেশ পুঁজিবাজার উইলসি। আপনি বলেছিলেন যে 2,000 কোটি ক্রস যাবে, 2,000 কোটি ভলিউম যাবে, 2,000 কোটি গেছেও। আমরাও মনে করি এটা বিয়ন্ড 2,000 কোটি, আরও বেশি যাবে। এবং একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, মার্কেটকে কিন্তু তার নিজস্ব গতিতে চলতে দিতে হবে। দিস ইজ দ্য বেসিক ট্রুথ অফ দিস মার্কেট। মার্কেট যেখানে পড়ুক, প্যানিক হলে চলবে না, বাড়ুক সেখানেও প্যানিক হলে চলবে না। হাফিজ ভাই, আমি এ প্রসঙ্গে একটু বলি যে আমাদের পুঁজিবাজারের দুর্ভাগ্য হলো যে যখনই বাজারটা একটু টার্ন অ্যারাউন্ড করে, গতিশীল হয়, গতি পায়, তখনই কিন্তু যেন রেস্ট টেনে ধরার একটা প্রক্রিয়া সবার মধ্যে কিন্তু শুরু হয়ে যায়। কিন্তু এই বাজার কিন্তু এখন যে অবস্থায় আছে, অনেক গ্রোথ বাকি আছে। আপনার কথাও যেটা বুঝলাম যে সামনের দিনগুলোতে অনেক গ্রোথ থাকবে এবং যাতে কোনো অবস্থাতে রেস্ট টেনে না ধরে মনিটরিং হোক প্রপারলি, কোথাও যদি রং সেটা ধরা হোক। কিন্তু ওই যে ন্যাচারাল একটা কারেকশনের যে সুযোগ বাজার কিন্তু এখনো পায় না। আমরা দুইটা ডিব্যাকল দেখেছি, দুইটাই ক্র্যাশ ল্যান্ডিং করেছে। আমি পারভেজ ভাই আপনার কাছে একটু আসতে চাই, পুঁজিবাজার এখন যে অবস্থানে আছে, এখান থেকে আপনি সামনের দিনগুলোতে কিভাবে দেখলেন? হাফিজ ভাই একটা পাস্টের কিছু কথা বলে উনি একটা ব্যাখ্যা দিয়েছেন খুব সুন্দরভাবে। আমরা একটু সামনের দিকে দেখতে চাই পারভেজ ভাই, এবং তারপরে আমি একটু ব্যাংকিং সেক্টর নিয়ে আলোচনায় আসব। সংক্ষেপে যদি আপনি একটু পুঁজিবাজার সম্বন্ধে বলেন। সম্মানিত উপস্থাপক, অলরেডি আমার হাফিজ ভাই আলোচক, উনি হি হ্যাজ ফোকাসড অন ইম্পর্টেন্ট ইস্যুস পুঁজিবাজারের। আপনিও যে কথাটা বলেছেন সেটাও অত্যন্ত প্রণিধানযোগ্য।
কিন্তু আমি একটু একেবারে ভিন্ন স্পেস থেকে আজকে কথা বলবো এই সেন্সে যে এরপরে পুঁজিবাজারকে অভীষ্ট লক্ষ্যে নিয়ে যেতে হলে কি করতে হবে, করণীয়টাই। তার আগে সবাইকে একটু সহজ করে, সবাই যেন যারা দেখছেন তারা যাদের জন্য যেন সহজ হয়ে ওঠে, পুঁজিবাজারের সাথে যারা যুক্ত আছেন আপনি একটু দেখেন যে 2016 সাল, সত্য কথা বলতে গেলে পুঁজিবাজার আস্তে আস্তে মোমেন্টাম পেয়েছে এবং এটা বছরের মাঝামাঝির পর থেকে বেশ আপনার বুলিশ হয়ে যেতে চেষ্টা করছে। এবং আমরা কিন্তু 16 সালের শুরুতে বলতাম যে পুঁজিবাজারের ইন্ডেক্সটা, যদিও এটা একদম লেমেন্স কমেন্ট, কিন্তু এই যেহেতু আমাদের সবাই সহজ সরল মানুষ, আমরা সবসময় বলতাম যে পুঁজিবাজারের আমাদের ইন্ডেক্সটা আপাতত যতগুলো কোম্পানিজ আছে তাদের হেলথ এবং সব কিছু বিবেচনা করে, ব্যাংকিং সেক্টর যে আসতে পারতেছে না তারা স্টাক, এগুলো সব কিছু বিবেচনা করে দি ইন্ডেক্স শুড বি সামওয়্যার অ্যারাউন্ড 3,500 থেকে 4,500। আলহামদুলিল্লাহ যে আমাদের আশার থেকেও বাস্তব ভিন্ন হয়েছে এবং শেষের দিকে এটা বাড়তে শুরু করেছে। সো সার্টেন থিংস ওয়ার পজিটিভ। বিদেশি বিনিয়োগ আসতেছিল, দেশীয় মানুষের আস্থা বাড়তেছিল এবং সব কিছুই ঠিক আছে। এবং ইনশাআল্লাহ ওই যে আপনি এটা বললেন, এই যে পুঁজিবাজারটা এখন যদি আমি এক বাক্যে এখনের কথা বলেন যেটা কেমন আছে, তাহলে আমি মনে করব যে এটা খুব ভালো আছে এবং এটা আরও ভালো হবে, গ্রোথ সামনে আরো দেখতে পাবো। কিন্তু এটা ভালো আছে কেন বলছি, যে আমাদের জন্য ইন্ডেক্স জিনিসটা একেবারে ইম্পর্টেন্ট জিনিস নয়। আমি সবসময় জোর দিতে চাচ্ছিলাম টার্ন ওভারটা। এই 500-700 কোটি টাকা, 600 কোটি টাকার টার্ন ওভার কী সুন্দর বাড়তে বাড়তে আপনাদের প্রত্যাশা অনুযায়ী 2,000 কোটি টাকাতে গেছে। ওই সময় এই এই পুঁজিবাজারের নিয়মে কিন্তু বুলিশ অ্যান্ড বিয়ারিশ, কিন্তু এই যখনই এটা বুলিশ হতে যায় তখন কিছু কিছু সেক্টর থেকে এক ধরনের ভীতি সৃষ্টি হয় যে বোধহয় এটা পড়ে যাবে। তো কিন্তু একটা জিনিস কিন্তু সবাই জানে যে কোনো একটা ইন্ডেক্স যখন বাড়তে থাকে ওটা কিন্তু একেবারে ক্র্যাশ না হলে আবার ওই জায়গায় আসে না, সবসময় ওটা, অর্থাৎ 10 থেকে 50, 60 হয়ে যাওয়ার পর ওটা আবার 40-এ নামে। এভাবে স্ট্যাকার করতে করতে আমাদের পুঁজিবাজার একটা ম্যাচুরিটি পেয়ে গেছে। কিন্তু যে পুঁজিবাজারকে ভালো করতে হলে আপনারা যেগুলো বলছেন ওগুলো চেঞ্জ মেক হয়েছে, বা বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন করেছে। এখন আমি কয়েকটা জিনিস আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, যে এটা আমরা যারা পুঁজিবাজারের সঙ্গে জড়িত আমাদের দেখতে হবে। মানুষ কিন্তু এখন অনেক শেয়ানা হয়ে গেছে। পুঁজিবাজারে যে আপনার ব্যাংকিং সেক্টর থেকে বা যে পুঁজিবাজারে যদি মানুষের ইনভেস্টমেন্ট আসতে হয় তাহলে তার ইয়েলটা কি দেখতে হবে, সে কি পাচ্ছে দেখতে হবে। ব্যাংকে এখন আপনার এই এফডিআর এগুলো অনেক কমে যাওয়ার কারণে অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট সেক্টর হিসেবে পুঁজিবাজারকে মানুষ ভালো মনে করতেছে এবং সেটাই হচ্ছে। এবং এখানে ওই বেশি ভালো মনে করাতে বিপদ হচ্ছে যে পুঁজিবাজার হচ্ছে যে শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম ইনভেস্টমেন্ট, ডে টার্ম ইনভেস্টমেন্ট না, যে সকালে আর বিকাল ডে ট্রেডিং যেটা। সো এখন কিন্তু এই ওই রকম লোক একটু পুঁজিবাজারে বেশি হয়েছে, এটা একটা বিপজ্জনক ব্যাপার। রাইট। আমি আরেকটা প্রসঙ্গে একটু যাব পারভেজ ভাই, আপনি যদি একটু অনুমতি দেন, একটা ফোন নিয়ে অনেকক্ষণ ধরে ওয়েট করছে। থ্যাংক ইউ। দর্শক কে বলছেন, আপনার নামটা বলে আপনি প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। আমি রিপন বলছি শ্রীমঙ্গল থেকে। জি ভাই বলেন। জি, আমার প্রশ্ন হলো, আপনারা সবাই সবসময় বলে থাকেন যে ভালো কোম্পানিতে ডিভিডেন্ড ভালো আসে, ভালো কোম্পানিতে যদি আমরা ইনভেস্ট করি ভালো, বর্তমানে যে ইন্টারেস্ট রেট আছে তার থেকে ব্যাংকে রাখলে যে টাকা পাওয়া যায় তার থেকে বেশি পাওয়া যাবে। তো আমার প্রশ্নটা হচ্ছে, ডাচ বাংলা ব্যাংকে যে ডিভিডেন্ডটা দিল 30% ক্যাশ, তো বর্তমানে 120 টাকা ইনভেস্ট করলে 3 টাকা পাওয়া যায়। তো আমি ডিভিডেন্ড যদি হিসাব করি পাচ্ছি 2%। আজকাল ব্যাংকে রাখি সর্বনিম্ন রেট 5% বেশি। তো আমাদের কিভাবে আমরা এই ভালো শেয়ার বিনিয়োগ করে লাভবান হবো? আমি ভালো লাগছি না। ধন্যবাদ। আপনার এই প্রশ্নের উত্তরটাও খুঁজবো। আরেকটা আচ্ছা, ফোন আরেকটা কেটে গেছে। এই প্রশ্নের উত্তর যদি আপনি দেন তাহলে একটু দিবেন, আর তারপরে আমি আরেকটা প্রশ্ন করব। প্রিয় দর্শক, যে আমি ঠিক আপনার কথাটাই আমার সম্মানিত অ্যাঙ্করের সঙ্গে বলছিলাম যে আমরা সবাই, ম্যান ইজ ইকোনমিক বিইং, সে জানে যে তার ইনভেস্টমেন্ট কোথায় লাভজনক হবে। তো লালি ভাইকে আর রাগঢাক না করে আমরা সরাসরি বলতে চাই যে আমাদের কিন্তু যারা ছোট ছোট ইনভেস্টার তারা অনেক সচেতন হয়ে গেছে। তারা এখন বুঝতেছে 10 টাকার শেয়ার 30 টাকা করে কিনে আবার 15% ডিভিডেন্ড পেলে ওটা 5% বা 3% হয়ে যায়। তাই পুঁজিবাজারকে সত্যিকার অর্থে স্বাস্থ্য আরও ভালো করতে হলে টু ড্র ইনভেস্টমেন্ট ফ্রম অল দি কোয়ার্টার্স,
আপনাদেরকে আমাদেরকে মনোযোগী হতে হবে। বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এগেইন কামিং টু পিকচার, যে এজিএম ঠিক সময় হচ্ছে কিনা। তা এজিএম সঠিকভাবে না হলে তালবাহনা করলে অ্যাজ পার বুক যে আছে সেটার বাইরে যেতে গেলে কঠোর হতে হবে। এবং আপনার যারা পুঁজিবাজারে তালিকাভুক্ত আছেন, ধরে নিতে হবে তারাই গেইনার, কারণ পুঁজিবাজার থেকে তারা অঢেল টাকা ইনভেস্টমেন্টে নিয়ে গেছেন। কিন্তু এই আস্থাটা, ওই আমাদের বিনিয়োগকারীদের আস্থাটা ধরে রাখতে হলে তাদেরকে মিনিমাম গ্রামার মানতে হবে, সেটা হচ্ছে এজিএম সঠিকভাবে করতে হবে এবং তাদের কমন সেন্সটা কাজে লাগাতে হবে যে আমাদের শেয়ার যারা কিনলো, আমাদের সম্মানিত যারা বিনিয়োগকারী, তাদেরকে আমরা যদি 3% ডিভিডেন্ড দিই, মিনস ওই যে উনি যে অঙ্কটা হিসাব করলো যে রিয়েল ডিভিডেন্ড যেটা হলো, তাহলে আলটিমেটলি পুঁজিবাজার খারাপ হয়ে যাবে। আমি বা আপনি মাননীয় উপস্থাপক যত কথাই বলি, মানুষ পুঁজিবাজারে পা দেবে না। তারা দেবে কারা? যারা হচ্ছে ডে ট্রেডার, যারা এটাকে ফটকা হিসাবে সকালে কিনবো, বিকালে বেচবো, সোমবারে কিনবো, মঙ্গলবারে বেচবো। বিশ্বের কোনো জায়গায় ডে ট্রেডিং করে পুঁজিবাজারকে খুব স্টেবিলাইজ করা যায় না। তাই ওনাদেরকেও একটু আশা দেখাতে হবে যে অন্তত 1 মাস 3 মাস আপনি রাখলে এই পরিমাণ পেতে পারেন, হুইচ উইল বি এ বিট হায়ার দেন দি ব্যাংকিং ইয়েল্ড। অথবা 6 মাস রাখলে আপনি ক্যাপিটাল গেইনও পাইতে পারেন, এটাও পাইতে পারেন। ওনাদের জন্য বেশি আশার আলো নাই, আশার আলো জাগাতে হবে। আমি একটু সাপ্লিমেন্ট একটু বলেন হাফিজ ভাই। আসলে আমরা যারা অনেক ইনভেস্টর আছে, অনেক সম্মানিত বিনিয়োগকারী আছেন, তারা ইন্ডেক্স দেখে বিনিয়োগ করেন। ইন্ডেক্স ভালো হচ্ছে মনে করেন মার্কেট বোধহয় খুব ভালো হয়ে গেল, যেটা বলছি। আসলে কিন্তু ভাই যেটা বললেন, উই শুড সি দ্য আর্নিং পার শেয়ার অফ এ কোম্পানি, উই শুড বাই দ্য কোম্পানি নট দ্য শেয়ারস, লেট দ্যাট বি এ স্লোগান। আমরা কোম্পানিকে জানবো, কোম্পানির ডিভিডেন্ড পে আউট রেশিও জানবো, আমাদের ইল্ড রেশিও জানবো। এইগুলো যদি আমি যতক্ষণ পর্যন্ত না জানি, আমরা এনএভি জানবো, এইগুলো না জেনে যদি আমি একটা কোম্পানিতে ইনভেস্ট করি, দেখা যায় ওই যে উনি বললেন 120 টাকার কোম্পানি 3 টাকা ডিভিডেন্ড পাইলো, তাহলে তার ইল্ড কোথায় গিয়ে দাঁড়ালো? হি ইজ আর্নিং মাচ লেসার দেন দ্য ফিক্সড ইনকাম সিকিউরিটিস। এটা তো হতে পারে না। কাজেই এখানে দেখতে হবে আমার ইল্ড কত হবে। আমি 20 টাকা দিয়ে একটা শেয়ার কিনলে সেখানে যদি আমি 20% ডিভিডেন্ড পাই, 25% ডিভিডেন্ড পাই বা 30% পাই, অটোমেটিক্যালি এটা কাউকে বলে দিতে হবে না, কারণ নিজের লাভ সবাই বুঝে, ছোট একটা শিশু বুঝে। সো অটোমেটিক্যালি দ্য ফান্ড উইল কাম দেয়ার এন্ড পিপল উইল বি ইনভেস্টিং ইন দ্যাট কোম্পানিজ। সো হাই ভ্যালু শেয়ারে যে বা রিউমার ভিত্তিক কোনো শেয়ারে যে কিন্তু কোনোদিন কোনো কারোর লাভ হয় নাই। অনেক নতুন বিনিয়োগকারী আসতেছেন আমাদের এখানে, এখন নতুন বিনিয়োগকারী অলরেডি 2 লাখের উপরে নতুন বিও অ্যাকাউন্ট হয়েছে গত 2 মাসের ভিতরে। তো এই যে নতুন বিনিয়োগকারীরা আসলো, তারা কিন্তু প্রথমেই তার বন্ধুবান্ধব বা তারা রিউমারের উপরে বিশ্বাস করে। কোন শেয়ারটা কিনবো ভাই? জিজ্ঞেস করে কোন শেয়ারটা কিনবো। You must remember that you are buying the company, not the share of it. রাইট হাফিজ ভাই, আমি আপনারা দুজন প্রশ্নকর্তার উত্তর দিলেন, একবার আমি দেই প্লিজ। সেটা আমি যদি উত্তর দেই এইভাবে দিব যে দেখেন, আপনি যখন 120 টাকা দামের শেয়ার কিনলেন, সেখানে আপনি 3 টাকা ডিভিডেন্ড পেলেন, আপনাকে কেনার আগে বোঝা উচিত ছিল যে এই কোম্পানির ডিভিডেন্ড পে আউট হিস্ট্রিটা কি গত 5 বছর, এবং গত 5 বছরের যদি আপনি হিস্ট্রি দেখতেন যে ওনারা কত ডিভিডেন্ড দিচ্ছেন, আপনার তখন একটা আইডিয়া হতো যে আগামীতে হয়তো এই গ্রোথই হতে পারে এবং আমি এইটুক ডিভিডেন্ড পেতে পারি। তখন আপনি হয়তো সেইটা না কিনে অন্য একটা ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি কিনতেন যার ইল্ড অনেক বেশি এখান থেকে হতো। এবং দর্শক, সেই জন্যই বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ফাইন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রাম চালু করেছে। আপনি বিশেষ করে আপনার কাছে অনুরোধ যে আপনার বন্ধু বান্ধব নিয়ে আপনারা সবাই এই প্রোগ্রামে যদি আসেন, তাহলে এই খুঁটিনাটি জিনিসগুলো আপনারা দেখতে পারবেন, বুঝতে পারবেন এবং সেভাবে মিনিমাম ক্যালকুলেশন যেটা একজন বিনিয়োগকারীর প্রয়োজন ইনভেস্টমেন্টের জন্য, সেই জিনিসটা আপনারা জানতে পারবেন। আমার ব্রেকের সময় হয়ে গেছে, আমি ছোট্ট একটা প্রশ্ন করব হাফিজ পারভেজ ভাই আপনার কাছে। আমি শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি প্রথমেই অধ্যাপক ডক্টর এহসানুল আলম এর জায়গায় ইসলাম হয়ে গেছিল, সেজন্য ক্ষমা প্রার্থী। পারভেজ ভাই, এই যে সঞ্চয়পত্রে যে 10.5 থেকে 11.5 পর্যন্ত একটা ইন্টারেস্ট রেট, অন দ্য কন্ট্রারি আমরা দেখতে পাচ্ছি যে মানি মার্কেটে, ব্যাংকিং সেক্টরে সেই ইন্টারেস্ট রেটটা 5-6% এবং এআইটি কাটার পরে 4-4.5% এসে দাঁড়ায়। তো
এইটা একটা লেভেল প্লেইং ফিল্ড তো হলো না। এখন সঞ্চয়পত্রের যে ইন্টারেস্ট রেটটা কি সরকারের সমন্বয় করা উচিত কি না, এক। আর 2 নম্বর হলো যে আমার কাছে মনে হয় যে সঞ্চয়পত্র ওভার ইনভেস্টমেন্ট হয়ে গেছে এই মুহূর্তে, এবং সঞ্চয়পত্র যাদের জন্য, যে রিটায়ার্ড পার্সনরা কিনবে, যারা ইনভেস্টমেন্ট বোঝেন না, ওনারা সেফ ইনভেস্টমেন্ট হিসাবে এই সঞ্চয়পত্রটা কিনবেন, সেই জিনিসটা কিন্তু হচ্ছে না। আমরা যেটা দেখতে পাচ্ছি যে বড় বড় যারা রিচ পিপল, দে আর ইনভেস্টিং ইন সঞ্চয়পত্র। আপনি সংক্ষেপে বলবেন, তারপর আমরা ব্রেক নেব। অনারেবল আঙ্কেল, আপনি অনেক ইম্পর্টেন্ট ফাইন্যান্সিয়াল কোয়েশ্চেন রেজ করেছেন। সঞ্চয়পত্র যেহেতু সরকারের, এখানে বেশি কথা বলার মতন যোগ্যতা আমার মনে হয়নি, কিন্তু এতটুকু কথা আমি খুব স্পষ্টভাবে বলতে পারি যে সঞ্চয়পত্রের মূল স্পিরিটটা ভায়োলেট হচ্ছে। সো যেহেতু আমরা জানি যে 65-এর উপরে অথবা কোনো মানে 18-20-22 বছরের এতিম অথবা উইডো, তো ইনারা ব্যবসা করতে পারবে না, তো ওনাদের জন্য একটা জায়গা স্পেস থাকতে হবে। সো সঞ্চয়পত্র থাকা উচিত ওনাদের জন্য, এবং দেয়ার শুড বি স্ট্রিক্ট মনিটরিং। যে আপনার যদি আমরা KYC, তারপরে আপনার মনিটরিং, ডাবল এনহ্যান্স মনিটরিং, এত রকম কথা বলতে পারি বাংলাদেশ ব্যাংক থেকে, আমরা ওটাও পারি যে সঞ্চয়পত্র কে কিনছে, কার নামে কিনছে। আমার মনে হয় দ্রুত ওটা করলে কিছুটা চিকিৎসা হবে। আর সঞ্চয়পত্র যদি 10.5 থাকে, 11 থাকে ফ্যামিলি সঞ্চয়পত্র, এটা যদি ঠিক অর্ধেক থাকে, অর্থাৎ মানি মার্কেটের রেট যদি ঠিক অর্ধেক থাকে, তাহলে এটাকে কোনো অবস্থায় আমরা একটা লেভেল প্লেতে বলতে পারবো না, হেলথি ফাইন্যান্সিয়াল সিচুয়েশনও আমরা বলতে পারবো না। তখন নানা রকম চক্রান্ত হবে, বেনামে সঞ্চয়পত্র, এই নামে সঞ্চয়পত্র। আমি আশা করছি যে আমাদের যথাযথ কম্পিটেন্ট অথরিটি উইল টেক কেয়ার অফ দিস সিচুয়েশন। আর আপনি যখন ফিরে আসবেন, তখন আমি ইনফ্লেশন যদি আমরা হিসাব করি অন দ্য ব্যাংকিং রেট, তাহলে আপনার মানুষ অনুৎসাহিত হয়ে পড়তেছে ইনভেস্টমেন্টে। তো আমরা এই ব্যাপারে কথা বলবো। অ্যাবসলিউটলি। এবং আমি যেটা জেনেছি সেটা সঞ্চয়পত্র এক একটা উইন্ডোর থেকে 30-40 কোটি টাকা করে সঞ্চয়পত্র সেল হচ্ছে। সো দিস ইজ দ্য সিচুয়েশন, ইটস অ্যালার্মিং সিচুয়েশন। এবং এইটার তো সরকারকে এট সাম পয়েন্ট ইন টাইম দে হ্যাভ টু পে ইন্টারেস্ট অন ইট। সরকারের এত টাকা প্রয়োজন আছে কিনা সেটাও একটা হিসাবের ব্যাপার আছে। কিন্তু এটা কিন্তু ইটস এ লায়াবিলিটি টু দ্য গভর্নমেন্ট। আপনি জানেন যে আমাদের কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিটে চলে গেছে, এবং এই কারেন্ট অ্যাকাউন্ট জুলাই ডিসেম্বরে দাঁড়িয়েছে 2016-তে $793 মিলিয়ন। ইন কন্ট্রাস্ট গত বছর এটা সারপ্লাস ছিল, এবং $1852 মিলিয়ন সারপ্লাস ছিল। 1852 মিলিয়ন সারপ্লাস ছিল, এবং এখন ফার্স্ট কোয়ার্টারে এসে আমরা যেটা পাচ্ছি সেটা হলো $504 মিলিয়ন ডেফিসিটে আছি, যেটা আস্তে আস্তে বাড়ছে। এইটার কারণ হিসাবে আপনি কি মনে করেন যে স্লাইডিং রেমিটেন্স ইনফ্লো, যেটা আমাদের কমে গেছে কিছু রেমিটেন্সটা, এবং স্লো এক্সপোর্ট গ্রোথ যেটা বলা হচ্ছে বাংলাদেশ ব্যাংক থেকে, আপনার মন্তব্য? প্রথম কথা আলী ভাই, এই জিনিসটার কিন্তু আমরা যদি এত সহজ ওভার সিম্পলিফিকেশন করার কোনো উপায় নাই। দেয়ার মে বি মোর হিডেন রিজনস। কিন্তু অ্যাপারেন্টলি যে দুটো জিনিস আপনি বলেছেন, সেই দুটো জিনিস এটাতে ভূমিকা রাখছে। কিন্তু রেমিটেন্সের ব্যাপারে যেটা হচ্ছে, যেটা আবার আমরা ডিসকাস করতে চাই, বাই অ্যান্ড লার্জ আমাদের রেমিটেন্স কিন্তু ফল করছে না। আমরা ভয় পাচ্ছি যে এইটা মোবাইল ব্যাংকিং বা অন্য কোনো মেথডে রেমিটেন্সটা আপনার এই ফ্লো হচ্ছে। সো সেটা নিয়ে বাংলাদেশ ব্যাংক কিন্তু যথেষ্ট তৎপরতা দেখাচ্ছে। পরেশ ভাই, এই জায়গার থেকে আবার আসবো। আপনি যখন কথা বলেন ফোন আসা শুরু হয়। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি ঝিনাইদহ থেকে বদরুল আলম বলছিলাম। জি ভাই, বলেন। আমি জনাব পারভেজ সাহেবকে একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম, সেটা হলো যে উনি আপনি একটু টিভির ভলিউমটা কমিয়ে প্রশ্নটি করুন। আমরা আপনার শব্দ ঠিক মতো আসছে না, আপনি একটু টিভির ভলিউম কমান। জি জি জি, উনি একজন ব্যাংকের ডিরেক্টর, ভাইস চেয়ারম্যান, সরি। জি। তো আজকে ওনার কাছে আমার প্রশ্ন যে ডাচ বাংলা ব্যাংকের ইপিএসটা কম থাকলে একটা কথা ছিল, কিন্তু সেই ব্যাংক 8 টাকা প্লাস ইপিএস দেখাইছে, কিন্তু ডিভিডেন্ড দিল 3 টাকা। কিন্তু আমরা সবসময় একটা ফান্ডামেন্টাল অ্যানালিসিসের উপরে কোনো ইনভেস্ট করি এবং লং টার্মে ইনভেস্ট করি।
যেটা ব্যাংকের ক্ষেত্রে 1 বছর বা তারও বেশি সময় খাল অপেক্ষা করতে হয়। কিন্তু আজকে একটা ব্যাংকের ইপিএস 8 টাকা 9 টাকা, সে কেন 3 টাকা ডিভিডেন্ড দেবে? একজন ভাইস চেয়ারম্যান হিসেবে, ব্যাংকের একজন ভাইস চেয়ারম্যান হিসেবে আপনার বিবেকের কাছে এটা কেমন লাগে? বা আমাদের ধন্যবাদ আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। এই প্রসঙ্গে আমরা এর আগে একটা প্রশ্নকর্তার উত্তর দিতে গিয়ে আলোচনা হয়ে গেছে, সো আমার মনে হয় আমরা মেইন আলোচনায় আসি। আপনি যেটা কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিটের ব্যাপারে বলছিলেন, তো যে কথাটা আমি বলছিলাম যে আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ ব্যাংক ওই মোবাইল ব্যাংকিং বা এদের সঙ্গে বারবার মিটিং করেছে এবং আমার কাছে মনে হচ্ছে যে এটা কাজ দিবে এবং লেট আস ওয়েট। আর যেটা এক্সপোর্ট লেড গ্রোথের যেটা আমাদের বলছেন, দ্যাট ইজ এ বিগ চ্যালেঞ্জ ফর আস। সো কিন্তু এর বেশি আমি এটা নিয়ে আর আই এম নট ভেরি প্রিপেয়ার্ড অন দিস। কিন্তু সঞ্চয়পত্র নিয়ে আমি একটু কথা বলতে চাই, কারণ কি জানেন সঞ্চয়পত্র কেন করে গভর্নমেন্ট? nobody better than you knows that, so let government do that. কিন্তু এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে গভর্নমেন্ট বরিং যখন আসতেছে, গভর্নমেন্ট বরিং যখন আপনি গভর্নমেন্টের যখন আরও অর্ধেক রেটে বড় করার সুযোগ রয়ে গেছে। আমি আবার বলছি, গভর্নমেন্ট ডোন্ট হ্যাভ টু বড়ো মানি ফ্রম পিপল অ্যাট 11 or 11.5%। এর চাইতে অনেক কম্পিটিটিভ রেটে গভর্নমেন্ট ক্যান বড় মানি ব্যাংক থেকে অথবা মানি মার্কেট থেকে, বহু জায়গা থেকে। সো আমি মনে করছি যে আমাদের এই সমস্ত দায়িত্বে যারা আমাদের মতন লোক আছে মধ্যম সারির, তারা কিন্তু মনে হচ্ছে এই ভিজিলেন্সটা কম দেখাতে পারছে। কিন্তু আমি আশা করছি যে আমার মাননীয় অর্থমন্ত্রী উইল বি ডেফিনেটলি অ্যাপ্রাইজড আপনার অনুষ্ঠানের মাধ্যমে থেকে, আমাদের সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারিজ, আমাদের বন্ধুবান্ধবরা তারা অ্যাপ্রাইজ করবে যে ইট ইজ হাই টাইম যে এই যে আমাদের লোকজন যে এইদিকে সঞ্চয়পত্র করতেছে, এটা যে একটা লেভেল প্লেইং গ্রাউন্ড না, এবং অ্যাট দ্য সেম টাইম ব্যাংকের ইন্টারেস্টটাও রেটটাও কে অত কম থাকবে। ওখান থেকে যদি আবার আপনি 1% ইনকাম ট্যাক্স ডিডাক্ট করে ফেলেন, তাহলে আপনি যেভাবে সুন্দর করে স্ট্যাটিস্টিক্স বলতেছিলেন লালি ভাই, আপনি একটা কথা বলতেছেন না, ইনফ্লেশনকে যদি যদি নিয়ে আসেন তাহলে মানুষ কিছু পাচ্ছে না। সো এই জায়গায় মানুষ বেদিশা হয়ে আবার সে কোনো একটা প্রপার্টি বা ওই অন্য জায়গায় সে চলে যাবে। অর্থাৎ মানুষকে যদি আমরা এলিউর না করি যে নন প্রোডাক্টিভ খাতে ইনভেস্ট করবেন না, কখন জায়গার দাম বাড়বে এখন আর মনে করার কারণ নাই। জায়গা অনেক কিনে ব্যাংকে আটকে গিয়ে সবাই কষ্টে আছে। তো তাদেরকে মানুষকে আমাদের অল্টারনেটিভ দিতে হবে ইনভেস্টমেন্টের জন্য, সেটা মানি মার্কেট, সেটা আমাদের শেয়ার মার্কেট, সেটা আমাদের ব্যাংকিং সেক্টর। আমি ইমিডিয়েট দৃষ্টি আকর্ষণ করতেছি যে আপনার ডিউ ডিলিজেন্স, এনহ্যান্স ডিউ ডিলিজেন্স বাংলাদেশ ব্যাংকের আপনার ওইটা করে ওই যে KYC, যে হু ইজ কিপিং মানি ইন সঞ্চয়পত্র, সেটা যদি কোনো উইডো হয় অল রাইট, সেটা যদি কোনো এতিম হয় 18 বছরের বেশি, অল রাইট, রিটায়ার্ড পারসন হোক, অল রাইট। আদার দ্যান দ্যাট অ্যাভিনিউ শুড বি, ব্যবসায়ীরা যদি ওখানে ইনভেস্ট করে যে এটাই সেফ বিজনেস। আপনি যদি হিউজ টাকা 10 কোটি টাকা যদি আপনি 50 কোটি টাকা যদি ওখানে ইনভেস্ট করে রেখে দেন, আপনি কিন্তু এত কষ্ট করে আর মাথা খাটানোর কোনো দরকার নেই। সো সেই জন্য আমি মনে করছি যে ওইটা ইমিডিয়েটলি গভর্নমেন্ট শুড লুক আফটার। আর এটাও তো আপনার ঠিক না, গভর্নমেন্ট হাইয়ার প্রাইসে মানি কেন বড় করতে, সবচাইতে বড় কথা এটাই। আলটিমেটলি এইটা ডেট সার্ভিসিংটা কিন্তু আমাদের উপরে আসবে, ট্যাক্সের উপরে। আমাদের ব্যুরোক্রেসি, আশা করছি আমার মাননীয় মন্ত্রী, আমার প্রতিমন্ত্রী এবং আমাদের এনাদের দৃষ্টি আকর্ষণ করবে that they should shift a bit at least to correct the gap between the bank rate and the সঞ্চয়পত্র rate. সো আমার মনে হয় লালি ভাই এনাফ সেড। আমার মনে হয় খুব সুন্দর করে আপনি জিনিসটা বোঝাতে পেরেছেন। কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিটের ব্যাপারে হাফিজ ভাই আপনি যদি কিছু বলেন। কারণ তো আসলে এগুলোই, এই যে আমাদের এক্সপোর্ট গ্রোথ কমে গেছে কিছুটা হলেও, তবে আসার কথা হচ্ছে যে এখন থেকে আবার এটা বাড়ার একটা ট্রেন্ডে চলে আসছে এবং আমাদের এখানে কিন্তু অনেক কিছু নতুন নতুন নন ট্রেডিশনাল আইটেমও যুক্ত হচ্ছে। লাইক লেদার কিন্তু একটা ভালো কন্ট্রিবিউট করতেছে, আইটি সেক্টর আবার প্রজেকশন দেওয়া হচ্ছে যে আমরা ভাই 2022-এর ভিতরে 23-এর ভিতরে একটা বড় একটা টার্গেট দিয়ে দেওয়া হয়েছে, প্রায় $20 বিলিয়ন মতো আইটি এক্সপোর্ট করবো। এগুলো হলে পরে কিন্তু এই যে কারেন্ট অ্যাকাউন্ট যে ডিপোজিটগুলো হচ্ছে, এগুলো কিন্তু ইন দ্য লং রান থাকবে বলে মনে হয় না, এগুলো ঠিক হয়ে যাবে। আপনার কাছে আরেকটা প্রশ্ন নিয়ে আসবো, একটা ফোন নিয়ে নিই। দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লালি ভাই ভালো আছেন? আল্লাহর রহমত, আলহামদুলিল্লাহ। আলমগীর আমি। আপনার প্রশ্ন করেন।
যে আমি হাফিজ ভাইকে একটা প্রশ্ন করতে চেয়েছিলাম জি শুনছেন, আপনি বলেন। যে মার্কেট বাড়লেই যে এই খন্দকার ইব্রাহিমরা যে মার্কেটে করে পড়ে সেই সম্বন্ধে জি সে সম্বন্ধে হাফিজ ভাই বলবেন। ওনাদের এত গাত্র দেওয়া কেন? জি আচ্ছা, ধন্যবাদ, থ্যাংক ইউ। ধন্যবাদ ভাইয়া। আসলে কিছু সংখ্যক লোক সারা দুনিয়াতে সবসময় নেগেটিভ লোক থাকে, দে আর বর্ন নেগেটিভ, তাদেরকে আমাদের অ্যাভয়েড করে চলা উচিত। এটা কিছু সংখ্যক প্রেসম্যানও আছে, কিছু সংখ্যক সাংবাদিকও আছে, তারা দেখবেন তাদের লেখনীতে এই আমরা গত 25 বছরের যা ইতিহাস বা আমরা 30 বছর যাবতীয় মার্কেটে আছি, তারা কোনোদিন পজিটিভ কোনো কিছু লিখতে পারে বলে মনে হয় না। দে উইল অলওয়েজ রাইট ব্যাড, রং রিপোর্ট করবে এবং নেগেটিভ কথাগুলোকে তারা হাইলাইট করে লিখবে। কিছুদিন আগেও একটা পত্রিকাতে এরকম যখন মার্কেট মোটামুটিভাবে একটা গ্রোথ হচ্ছিল, একটা নেগেটিভ নিউজ আসলো, হেডলাইন চলে আসলো। আমি সাথে সাথে ওই সাংবাদিককে পার্সোনালি ফোন করে বললাম যে তুমি যেই এই কাজটা করলা তাতে তো পুরো মার্কেটটা শেকি হয়ে গেল। মার্কেট ওয়াজ সেইং এ গুড প্রোগ্রেস যাচ্ছিল, সেটা তো এরকম একটা রিপোর্ট করার কি দরকার ছিল এই সময়? এক্স্যাক্টলি, আমি আমার মনে হয় প্রশ্নকর্তার সাথে একমত এবং হাফিজ ভাই আপনার সাথেও একমত। এবং সেখানে দেখা যাচ্ছে আমাদের গভর্নর সাহেবও মাঝে মধ্যে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেবও কিছু মন্তব্য করে বসেন, যে কারণে আমরা দেখেছি যে পরের দিন 118 পয়েন্ট বাজার পড়ে গেছে। সো কাজেই ওই পর্যায়ের থেকে আমার মনে হয় কোনো মন্তব্য করার আগে যদি ওনারা পুঁজিবাজারের রেগুলেটরদের সাথে আলোচনা করেন, ওনাদের কনসার্ন যদি পুঁজিবাজারের রেগুলেটরদের সাথে বসে মিটিং করে দেখান, তাহলে বোধহয় শোভন হয় এবং বাজারে তার এফেক্ট, বিকজ বাজারটা পৃথিবীব্যাপী পুঁজিবাজার খুব সেনসিটিভ। সো আমরা আশা করব, একটা কথা আপনার মনে আছে বোধহয়, আমরা যখন 2010-এর এই অবস্থা যখন হলো, তখন খুব বেশি করে দাবি করতেছিলাম যে এনিবডি এনিহাউ শুড নট টক অন দ্য ক্যাপিটাল মার্কেট, অনলি দ্য অথরাইজড পিপল শুড স্পিক। এবং এসএসসি থেকে কিন্তু একটা আইনও করে দেওয়া হয়েছিল, দ্য পিপল হু আর ইনভলভ ইন দ্য ক্যাপিটাল মার্কেট দে শুড স্পিক অন দ্য ক্যাপিটাল মার্কেট, আদারওয়াইজ এনিবডি এনিহাউ। আজকে যদি একজন কার্ডিওলজিস্টকে এনে এখানে পুঁজিবাজার সম্পর্কে মন্তব্য করতে দেওয়া হয়, তো যা হওয়ার তাই তো হবে। একজন ইঞ্জিনিয়ারকে যদি বলতে হলো আপনি বলেন মার্কেট তো অনেক ভালো হয়ে গেছে, তখন উনি কি মন্তব্য করবে? এই জিনিসগুলোকে আমাদের খুব খেয়াল রাখতে হবে, হ্যাঁ, পরিহার করা উচিত। এবং এসএসসি ওই যে আইনটাও তারা করেছিলেন, আমার মনে আছে প্রেজেন্ট এসএসসি বর্তমান চেয়ারম্যান সাহেব উনি করেছিলেন এবং বললো যে হাফিজ আমি এই আইনটা করে দিলাম, এবং এটা কিন্তু অত্যন্ত যুগোপযোগী, এবং এটার ব্যাপারের জন্য ওনারা আরও সচেষ্ট হন, এবং এটার জন্য আবার সবাইকে বলে দেওয়া হয় দ্যাট দ্য people who are authorized, who are in the capital market, they will be talking on the capital market only, and nobody else. Right, thank you. আমি একটু ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি সম্বন্ধে একটু আলোচনা করতে চাই। একই প্রশ্ন পরেশ ভাই আপনার কাছেও থাকবে। সেটা হলো যে আমাদের 230টা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি আছে, যার মধ্যে 30টা কোম্পানি দেশীয় যে আমাদের রিকোয়ারমেন্ট তার 95% 30টা কোম্পানি কিন্তু উৎপাদন করে। সো 30টা কোম্পানি 95% উৎপাদন করে, এবং সেটা প্রায় লোকাল মার্কেট সাইজ হলো $2.11 বিলিয়ন, এবং সেটা 13 থেকে 15% হারে গ্রো করছে। যেই প্রশ্নটা, সে প্রশ্নটা হলো যে আমাদের টপ 20 ফার্মাসিউটিক্যাল কোম্পানি যদি আপনি দেখেন, সেখান থেকে 15টা কোম্পানি কিন্তু পুঁজিবাজারের বাইরে রয়ে গেছে। সো এই যে একটা 30টা কোম্পানি যদি 95% অফ দ্য লোকাল রিকোয়ারমেন্ট ফুলফিল করে, তাহলে আমাদের পুঁজিবাজারে কেন এই সকল 15টা টপ কোম্পানি ফার্মাসিউটিক্যাল কেন আসবেন এবং আনার জন্য কি করা যেতে পারে? আমরা কিন্তু সবসময় এটা বলে আসছি, এবং যারা আপনারা জানেন যে আমরা সিকিউরিটি কমিশন প্রতিষ্ঠার পরে থেকে 1991-92-তে যখন হলো, কন্ট্রোল অফ ক্যাপিটাল ইস্যুর পরে যখন সিকিউরিটি কমিশন হলো, তখন থেকেই আমরা চেষ্টা করতেছি ভালো কোম্পানি যাতে এই মার্কেটে আসে, কারণ ভালো কোম্পানি হচ্ছে একটা মার্কেটে আমাদের ক্যাপিটাল মার্কেটের প্রাণ। তো এক্ষেত্রে দেখা যায় অনেকগুলো কোম্পানি, যে আপনি বললেন যে স্ট্যাটিস্টিক্স দিলেন যে অনেকগুলো কোম্পানি মার্কেটে আসছে না, এখানে কিছুটা আমাদেরও ব্যর্থতা আছে, আমরা হয়তো তাদেরকে বুঝাতে পারতেছি না, বা তারাও হয়তো চিন্তা করতেছে ক্যাপিটাল মার্কেটে গেলে আবার কোন হ্যাসেলে পড়ি বা কী হয়। এ ব্যাপারে আমাদের একটা সমন্বিত উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। এসএসসির মাধ্যমে, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশনের মাধ্যমে, ডিবিএর মাধ্যমে, স্টক চেঞ্জের মাধ্যমে যদি একটা সমন্বিত প্রচেষ্টা নেই, এবং যদি এখানে একটা ক্রাইটেরিয়া করে দেয় যে ওকে, হোয়েন ইউ
এক্সেস দ্য লিমিট, এত পেড আপ ক্যাপিটাল বেশি হয়ে গেলে বা আপনার সেল বেশি হয়ে গেলে আপনাকে ক্যাপিটাল মার্কেটে আসতে হবে, এই ধরনের একটা আইন করার সময় মনে হয় আসছে এখন। এই ধরনের যদি একটা আইন করে দেওয়া হয় তাহলে এই কোম্পানিগুলো কিন্তু মার্কেটে আসবে। এবং আমাদের দেখেন স্বাধীনতার পরপর কিন্তু আমাদের ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো এতটা ছিল না, এখন আমরা ফার্মাসিউটিক্যাল আমরা বিদেশে এক্সপোর্ট করতেছি। দিস হ্যাজ বিকাম এ এইটার স্ট্যাটিস্টিক্স হাফিজ ভাই এইরকম, আমরা 120টা কান্ট্রিতে এক্সপোর্ট করছি, কিন্তু সমস্যাটা হলো যে খুব অল্প পরিমাণে এক্সপোর্ট হচ্ছে এবং চ্যালেঞ্জেস যেগুলো বলা হচ্ছে সেগুলো হলো আপনার ব্রেন ড্রেন হচ্ছে, ইমেজ ক্রাইসিস আছে, ল্যাক অফ কোয়ালিটি এডুকেশন আছে, পুয়ার ইনফ্রাস্ট্রাকচার আছে, এবং যে কারণে আজকে পারভেজ ভাই দেরি হয়েছে, ট্রাফিক কনজেশন বলা হচ্ছে। দিজ আর দ্য চ্যালেঞ্জ ফর দ্য ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ। আমি একটা প্রশ্নে একটু আসতে চাচ্ছিলাম, সেটা হলো যে পারভেজ ভাই, পুঁজিবাজারের ব্যাংকিং সেক্টর নিয়ে যদি আমি বলি, তাহলে ব্যাংকিং সেক্টরে কিন্তু আপনি একটা বলেছিলেন যে ইসলামী ব্যাংকও একটা বিগ ওয়েতে আসবে, সেটা কিন্তু এখনো আসে নাই। এইটা পুঁজিবাজারে ইসলামী ব্যাংকের বরাবরই আমরা কিন্তু দেখছি, আজকের থেকে না, আমরা শুরুর থেকেই দেখছি যে বিনিয়োগ খুব কম। এইটার ব্যাপারে কি আপনারা কোনো চিন্তা ভাবনা করেছেন? লালি ভাই, আলহামদুলিল্লাহ, ম্যাটার অফ ফ্যাক্ট পার্সোনাল লাইফও আপনি পারভেজ ভাইকে চিনেন। জি জি, আমি সত্য কথাই বলি, আমাদের ইসলামী ব্যাংক সিকিউরিটিসের 280 কোটি টাকার পুঁজি নিয়ে এরা কাজ করে। এদের পুঁজি লাগবে মনে করে ব্যাংক থেকে আমরা তাদেরকে আরও 500 কোটি টাকা দেই। ইন্টারেস্টিং টু নো দেন লেট দ্য কান্ট্রি নো যে আমাদের ইসলামী ব্যাংক সিকিউরিটিসের যেহেতু এটা এক ধরনের ব্যাংকিং রুলের মধ্যে আটকা পড়ে আছে, আমরা চাইলেই কালকে সকালবেলা কোনো কনসালটেন্ট নিতে পারছি না। যার জন্য আমি ফিল করছি আমাদের ইসলামী ব্যাংক সিকিউরিটিস লিমিটেড কী করছে জানেন, ওই 500 কোটি আবার ইসলামী ব্যাংকেই তারা এফডিআর করে রাখছে। সো হোয়াট এ ফেইলার লালি ভাই, যে আমি যে কত বড় ব্যর্থতা। কিন্তু আপনি যে বলছেন যে আমাদের যে বরাবরই ইনভেস্টমেন্ট ইসলামী ব্যাংকের খুবই কম, কিন্তু আপনি যদি এখন দেখেন, আমি দায়িত্ব গ্রহণ করেছি গত বছরের মে, আই ক্যান টেল ইউ লালি ভাই, আপনি গত বছরের মে থেকে আজকে পর্যন্ত দেখেন, এভরি মান্থ আপনি গ্রোথ দেখবেন। এবং এটার এভরি মান্থ, মিথ্যা কথা কিছু না, স্ট্যাটিস্টিক্স বলে দিই। আমি আসার আগের বছর 2015-তে ইসলামী ব্যাংক সিকিউরিটিসের অ্যাকুমুলেটেড লস ছিল 42 crore। আমি আসার এই বছরে আমি সে 42 crore লস রিকভার করে 48 crore প্রফিট করেছি, 18% ডিভিডেন্ড দিয়েছি। কিন্তু এগেইন টু সে, ক্রেডিট নেওয়ার কোনো স্কোপ নেই। এগুলো সবগুলো আমরা এই 280 কোটি টাকা দিয়ে করছি। এখন যদি আমাদের ক্যাপাসিটি বিল্ডিং হতো, প্রফেশনাল লোক ওখানে নিয়োগ দিতে পারতাম, লঙ্কা বাংলার মতো একটা টিম করতে পারতাম, তাহলে আমরা এই 300 আর ওই 500-800 কোটি টাকা ইনজেক্ট করার ক্যাপাসিটি রাখতেছি ইসলামী ব্যাংক। আমরা এটা পারি। আমরা মনে করছি যে আপনি তুলেছেন, বারবার জবাবদিহিতা করলে ভালো, কারণ এটা আমাদের, আমি ছাড়া সবাই দেখছে, ইসলামী ব্যাংকের সব ডাইরেক্টর আলাপ করতে চাই। জিনিসটা হচ্ছে যে যদি ইসলামী ব্যাংকের একটা ইনভেস্টমেন্ট পুঁজিবাজারে আমরা পেতাম, তাহলে পুঁজিবাজার উপকৃত হতো, দেশ উপকৃত হতো। কিন্তু আমি এটা খুব ভালোভাবে নিচ্ছি, কেন জানেন, যে মাইন্ডসেটের একটা ব্যাপার আছে। ফাইন্যান্সিয়াল মার্কেটে যারা কাজ করবে তাদের কিন্তু মাইন্ডসেটটা ওরকম হতে হবে, প্রোঅ্যাক্টিভ। তো অল মাই ডিরেক্টরসরা এটা দেখতেছেন, শুনতেছেন, ব্যাংক অথরিটি দেখতেছে, সবাই দেখতেছে। আমাদের ভিতরে একটা প্রেশার আসবে যে হাউ টু ইমপ্রুভ দ্য সিচুয়েশন। এই মুহূর্তে আমরা পাচ্ছি না, আমাদের কাছে আগের গতানুগতিক লোকগুলো দিয়ে সম্ভব হচ্ছে না। দে আর নট প্রফেশনালস ইন দি সিকিউরিটি মার্কেট। তার মানে প্রফেশনাল পিপল আনতে হবে। আমার হাতে একেবারেই সময় নাই, শেষ বাক্য যদি আপনি বলেন হাফিজ ভাই, বিনিয়োগকারীদের জন্য পুঁজিবাজার আমরা সবসময়, এই যে গত এতদিন যাবত কথা বলছি বিনিয়োগকারীদেরকে একটা কথাই বলি, সবসময় বলছি, এখনো বলি, বাই দ্য কোম্পানি নট দ্য শেয়ারস। বাই দ্য কোম্পানি নট দ্য শেয়ার। বিনিয়োগকারী ভাইরা আপনারা একটু খেয়াল করবেন, কথাটা খুব সুন্দর কথা বলেছেন, কঠিন কথা নয়, একটু বুঝের কথা।
পারেশ ভাই, আপনার কাছে একটু শেষ বাক্য বলতে শুনতে চাই। আমি সবাইকে বলতে চাই যে এবার যে একটু পুঁজিবাজার শ্রিঙ্ক করেছে, আপনাদের চিন্তার কোনো কারণ নেই। আমরা 600 কোটির থেকে 1800 2000-এ গিয়ে প্যানিক সৃষ্টি করার কারণে 1200-তে আসছি। আপনারা ওয়াচ করেন, ইট উইল গো আপ। এবং আপনারা ভালো কোম্পানি এবং কোম্পানির পিছনের মানুষগুলো এবং তাদের ট্যাক্স পেমেন্ট, তাদের ডিভিডেন্ড পেমেন্ট ইতিহাস দেখে কিনুন, ইউ উইল বি গেইনার। অ্যাবসলিউটলি, খুব সুন্দর কথা দিয়ে আমরা শেষ করলাম আজকে। দর্শক মণ্ডলী, আমরা কোনো শেয়ারে বিনিয়োগ করতে হলে সেই কোম্পানিতে বিনিয়োগ করতে হবে আমাদেরকে, সেই কোম্পানির ডিভিডেন্ড পে আউট, সেই কোম্পানির পিছনে চালিকা শক্তি কারা, সেগুলো দেখতে হবে। এবং যেটা নর্মাল জিনিস, ইপিএস, পি রেশিও, এগুলো তো দেখবেনই, কিন্তু তারপরেও কিন্তু আমাদেরকে দেখতে হবে পিছনের মানুষ কারা, কোম্পানির গ্রোথ প্রসপেক্টস সামনে কি আছে, এবং ডিভিডেন্ড ইল্ড যদি আপনি 5 বছরের দেখেন, সবচাইতে ইম্পর্টেন্ট জিনিস। এই জিনিসগুলো দেখে আমাদের দায়িত্ব বেড়েছে। সরকার এই পুঁজিবাজারের জন্য অনেক কিছু দিয়েছে, অনেক কিছু করেছে, এখন আমাদের দায়িত্ব, আমরা পুঁজিবাজারকে এগিয়ে নিয়ে যেতে চাই। দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আগামী রোববার দিন আপনাদের সাথে আবার দেখা হবে একই অনুষ্ঠানে, একই সময়। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকেন এনটিভি। আসসালামু আলাইকুম।